হে গাইস, ওয়েলকাম টু রিয়েল স্পোর্টস বেঙ্গলি। আবারও তীরে এসে তরি ডুবলো। যখন মনে হচ্ছিল প্রায় আমরা কোয়ালিফাই করতে চলেছি, বাহারিন এক গোলে এগিয়ে আছে, 90 মিনিটের কাছাকাছি স্কোর লাইন চলছে, সেই মুহূর্তে কাতার এক গোল করে দিল এবং ড্র করে কাতার চলে গেল পরবর্তী রাউন্ডে এবং আমরা বাইরে চলে গেলাম আজকে 6 গোলে জেতার পরও। সত্যি বলতে যখন একটা আশা দেখতে শুরু করছিলাম ঠিক সেই মুহূর্তেই গোলটা খেলাম। আজকে অ্যাকচুয়ালি বলতে গেলে ওই 90 মিনিটের কাছাকাছি যখন হয়ে গেছে, যখন বাহারিন কাতারের আন্ডার 23 টিমকে, চোর কাতার আন্ডার 23 টিমকে প্রায় যখন হারাতে চলেছে, সেই মুহূর্তে গোলটা খেলো। এত লড়াই, এত কিছু সব বৃথা গেল। মানে আপনারাই ভেবে রাখো এএফসি কিরাম হয়ে গেছে। আজকের ম্যাচে যখন কাতার এক গোল করে নেয়, তারপর সমস্ত ডিসিশনই বলতে গেলে বাহারিনের এগেনস্টে দিচ্ছে। ওই লাস্টে যে রেড কার্ডটা কাতারকে দিয়েছে, ওটা রেড কার্ড না দিলে আমি অবাকই হতাম, কারণ লাস্ট ম্যান ডিফেন্সে। আর আমি ভাবছিলাম ওই মুহূর্তে যদি একটা চিপ করে দেয়, গোলকিপারও এগিয়ে গেছিলো, কোনো মতে যদি গোলটা ঢুকে যেত 95 মিনিটের মাথা। কিন্তু ওই মুহূর্তে যে কোনো রেফারিকে রেড কার্ড দিতেই হতো, বাধ্য ছিল, তাই রেড কার্ড দিচ্ছে না, তো দেখেও মনে হচ্ছিল যে রেড কার্ডটা দেবে। আর সত্যি বলতে এটা এএফসি চলছে না, আরব ফুটবল কনফেডারেশন চলছে। কাতারকে জেতানোর জন্য সমস্ত রেফারিরা উঠে পড়ে লাগে। ইন্ডিয়ার ম্যাচে তো পেনাল্টি যেটা না, পেনাল্টি দিয়ে দিল। আজকের ম্যাচেও তাই। তাই ওই গোলটা যখন পেয়ে গেল কাতার, তখন তো একেবারে সাইডে গিয়ে হচ্ছে, তখন মনে হচ্ছে না বাহারিন থ্রো ইন পাবে, কিন্তু সব কাতারকেই থ্রো ইনগুলো দিচ্ছে, কিছুই বলার নেই। আবারও তীরে এসে তড়ি ডুবলো ইন্ডিয়ান আন্ডার 23 টিমের। আজকে বুন্নাইয়ের সাথে ম্যাচটা ছিল, যে ম্যাচটা ইন্ডিয়া ছটা গোল মেরেছে। হ্যাট্রিক করেছে বিভিন মোহনান এবং দুটো গোল করেছে আইম্যান। আইম্যানের দুটো গোল দুর্ধর্ষ ছিল। অর্থাৎ দুটো কেরালার বয়সই আজকে খুব সুন্দর খেলেছে ও ইন্ডিয়াকে 6 গোলের ম্যাচটা জিতেছে। আর একটি গোল করেছে আয়ুষদেব ছেত্রী। অ্যাকচুয়ালি 6 গোলের থেকেও বড় কথা, ইন্ডিয়া 10 থেকে 20, 10 20টা বেশি হয়ে যাচ্ছে, 12টার মতো গোল করতে পারতো। এই কারণে আমি বলবো মৌসারও একটু প্রবলেম আছে, যেখানে ওই এতদিন ধরে সুহেল রাইট চ্যানেলে বেশ সুন্দর খেলছিল, আজকে তাকে লেফটে পুট করে দিল। অন্যদিকে আজ স্ট্রাইকারে যে খেলছিল সেও ভালো খেলতে পারছিল, স্পষ্ট বোঝা যাচ্ছিলো। অ্যাকচুয়ালি আমি এখানে মিস করছিলাম মোহনবাগান অ্যাকচুয়ালি আন্ডার 23 টিমের জন্য প্লেয়ারগুলোকে ছাড়তে পারতো, কারণ তারা তো এমনি এসিএলে তেমন ইউজও হবে না। সুহেল ভাট এখানে থাকলে হ্যাট্রিক তো আজকে লেখা ছিল। সত্যি বলতে ফ্রাস্ট্রেশন ছাড়া আর কিছুই বেরোচ্ছে না। যখন মনে হচ্ছিল প্রায় কোয়ালিফাই করে গেছি, সেখান থেকে যখন এইভাবে হারতে হচ্ছে না, সত্যি মুখ থেকে আওয়াজ বেরোচ্ছে না। এত ভালো একটা ক্যাম্পেন, যে এএফসি এশিয়ান কাপে আন্ডার 23 টিম হিসাবে আমরা কোনো কোয়ালিফাই করতে পারিনি, এবারে এত সুন্দর চান্স ছিল। কাতার চোরের জন্য ওই ম্যাচটা, ম্যাচটা আমরা হারলাম। অন্যদিকে আজকেও সেম রেফারির দ্বারা বলতে গেলে কাতার জিতেও গেল। আর রেফারি তো লাস্টে পুরো খেলা বন্ধ করবে বলে উঠে পড়ে লেগেছে। একটা ফ্রি কিক পেলো, তার আগে 91 মিনিটে গোলটাও হলো, তাও 96 মিনিট অবধি খেলাটা নিয়ে গেল, 1-2 মিনিট এক্সট্রাও দিল না। সত্যিই কিছু বলার নেই। এই ইন্ডিয়ার আন্ডার 23 খুব সুন্দর খেলা দেখালো আমাদের। অনেক দিন ধরে এই খেলাটা আমরা মিস করছিলাম। আর আমি ফিল করছি ভিভিন মোহনানকে আপুইয়ার পাশে যদি ইন্ডিয়ান ন্যাশনাল টিমে দেখা যায়, তো জিনিসটা খারাপ হয় না। প্লেয়ারটার মধ্যে যথেষ্ট ট্যালেন্ট আছে, সেটা আমরা আইএসএলও দেখতে পেয়েছিলাম আগে থেকেই। শেষমেশ আর কিছু বলার নেই, ছুরিটা আমাদের মেরে নিতেই হবে, আর কিছু করার নেই। তো অন্যদিকে যদি মোহনবাগানের আর এফসি গোয়ার আজকে প্র্যাকটিস ম্যাচ ছিল, সেই ম্যাচের কিছু আপডেটে আসে। তো মোহনবাগান আজকে প্র্যাকটিস ম্যাচটা যেটা খেলেছে সেটা 0-0 ড্র করেছে, সেটা আপনারা সকলেই জানেন। এবার যদি পুরো ম্যাচটাতে আসি, তো মোহনবাগান অ্যাকচুয়ালি ম্যাচটাতে মাত্র দুজন বিদেশি নিয়ে নেমেছিল। আপ ফ্রন্টে ছিল একমাত্র জেসন কামিংস, অন্যদিকে ব্যাকে ছিল একমাত্র টম অলরেড। অ্যালবার্তো রড্রিগেজ ও মনবীর সিংকে এই ম্যাচে রেস্ট দেওয়া হয়েছে, তারা কোনোভাবেই খেলেনি। এছাড়া মোহনবাগানের কোচ জোসে মানিলা কিছু সাবস্টিটিউটও করে। প্রথম সাবস্টিটিউট করে 70 মিনিটের মাথায়, যেখানে সুভাশিস বোস নামে, অন্যদিকে অভিষেক সূর্যবংশী নামে এবং নামে সুহেল ভাট। এবং 80 মিনিটের মাথায় চেঞ্জ হয়ে জেসন কামিংস চেঞ্জ হয়, এবং তখন নামে আমাদের সবার অপেক্ষায় থাকা রবশন রবিনো, অন্যদিকে জেমি ম্যাকলারেন এবং ডিমি পেত্রাতস। এবং রবশন নামার পরেই 2-3 মিনিটের মাথায় একটা তৈরি করা খুব সুন্দর চান্স, সেই চান্সটার ভিডিওটা আমরা সকলেই হয়তো দেখেছেন, তাও আমি বলে দিচ্ছি। সুভাশিস বোস থেকে বল পায় রবশন রবিনো, প্রায় লেফট চ্যানেল থেকে স্টার্ট করে ডিমি পেত্রাতসকে একটা পাস দেয়, দিয়ে এগেন রবশন রবিনোর কাছে দেন একাই বলতে গেলে অতগুলো ডিফেন্ডারকে কাট ইন কাট আউট করে সুহেল ভাটের জন্য একটা সুন্দর পাস দেয়। সেখান থেকে সুহেল এক প্রকার বলতে গেলে ওখান দিয়ে ফিনিশ করা উচিত ছিল, নয়তো মোহনবাগান আজকে 1-0 করে জিততে পারতো। বাট সুহেল করে মিস, তারপর ডিমির কাছে বলটা এলো, ডিমির একটা শট না, একটুর জন্য দেখলাম বলটা ওপর দিয়ে চলে গেল। অ্যাকচুয়ালি সত্যি বলতে আজকের ম্যাচটা ড্র হলো, মোহনবাগান বেশ কয়েকটা অ্যাটাক রয়েছে, শুনছি নাকি যে 7 থেকে 8খানা অ্যাটাক মোহনবাগান তৈরি করেছিল, এবং বেশ ভালো পজিশন, বেশ ফুটবলও খেলেছিল মোহনবাগান, বেশ কয়েকটা ভালো ভালো অ্যাটাক করেছে। অন্যদিকে গোয়া মাত্র 2খানাই অ্যাটাক করেছিল। অ্যাকচুয়ালি সবথেকে বড় প্রবলেম হয়েছিল খেলাটা যদি সকাল 10টা থেকে ছিল, এটাই সবথেকে বড় প্রবলেম হয়ে গেছিলো। যদি খেলাটা রাত্রিবেলা হতো,
তাহলে সমস্ত প্লেয়াররাই বেশ ভালোভাবে খেলতে পারতো। ওই আজকে সকালে গরমের মধ্যে কেউই ঠিক ভালোভাবে খেলতে পারেনি। তবে কোচ মলিনা আজকের সমস্ত প্লেয়ারদের বলতে গেলে রিজার্ভ বেঞ্চ থেকে শুরু করে মেন টিমের প্লেয়ার সমস্ত প্লেয়ারদেরই খেলানোর সুযোগ পেল। অর্থাৎ সে টিমের একটা ভালো কম্বিনেশনের কথা তো ভাবতেই পারছে। তো এখন আশা এটাই করব যে আজকের ম্যাচে যে ভুল ত্রুটিগুলো দেখা গেল সেগুলি কোচ মলিনা যেন বেশ ভালোভাবে মেক আপ করতে পারে এবং হালের সাথে ম্যাচটিতে যেন আমরা জেতার জন্যই নামতে পারি। হালের ম্যাচ থেকে মনে পড়লো অলরেডি 30,000 টিকিট বুক হয়ে গেছে এবং আরও কিছু টিকিট বাকি আছে, যারা অবশ্যই আপনারা বুক করে নিন এবং আপনারা গিয়ে মাঠ ভরান। মোহনবাগানকে আপনাদের সাপোর্টের দরকার পড়বে। অন্যদিকে সুপার কাপের কিছু আপডেট এলে, সুপার কাপ তো আমরা সকলেই জানি যে অক্টোবরের 25 তারিখ থেকে শুরু হতে চলেছে। সেখানে যা জানা যাচ্ছে মোহনবাগান তাদের ফুল স্ট্রেন্থের দল নিয়ে নামবে। অর্থাৎ এটাই আশা করা ছিল, কারণ মোহনবাগানের এই সুপার কাপটা জেতা অত্যন্তই দরকার। কারণ এর আগে যে কটা সুপার কাপ হয়েছে মোহনবাগান কিন্তু তাদের ফুল টিম নিয়ে নামেনি। কিন্তু এবারের সুপার কাপে জিনিসটা অন্য। এবারে সুপার কাপ জিতলে এএফসি শট পাওয়া যাবে এবং আমরা জানি না আইএসএল নিয়ে কী হতে পারে। তো এবারের সুপার কাপটা আমরা যদি জেতি, পরের বছরের মতো আবার এএফসি শটটা আমরা সিকিওর করে নিতে পারবো আইএসএল হওয়ার আগেই। যদিও আমাদের ওই টাইমে এসিএলের ম্যাচ আছে, তাও আমরা যদি ওই এই সুপার কাপটা কোনোভাবে জিতে যাই, মোহনবাগানের যে দল আছে এই মুহূর্তে, অবশ্যই আমাদের জেতা উচিত। তো এসিএলের স্লটটা আমাদের পাকাই থাকবে। এছাড়াও যা খবর পাওয়া যাচ্ছে আইএসএলের 13টা দল ও অন্যদিকে আই লিগ থেকে 6টা দলকে ডাকা হয়েছিল, যার মধ্যে 3টে দল হয়তো করে 16টা দল নিয়ে সুপার কাপ হতে পারে এবং এআইএফের সমস্ত দলকে বলেছে যে তারা তাদের পার্টিসিপেশন কনফার্ম জানাবে 11 তারিখের মধ্যে, তাদের জানাতে বলেছে। অর্থাৎ 11 তারিখের পর আমরা অ্যাকচুয়াল সুপার কাপের কোটা দল খেলতে চলেছে তার বিষয়ে জানতে পারবো। এবং শেষমেশ যে আপডেটে আসবো, বেঙ্গালুরু এফসি যারা তাদের সমস্ত প্লেয়ারদের স্যালারি বন্ধ করে দিয়েছিল, প্রি সিজন ক্যাম্পও বন্ধ করে দিয়েছিল, তারা আগামী 15 তারিখ থেকে তাদের প্রি সিজন ক্যাম্প শুরু করতে চলেছে। অর্থাৎ আস্তে আস্তে মনে হচ্ছে ইন্ডিয়ান ফুটবল আবার শুরু হতে চলেছে নতুন সিজনের জন্য। তো আজকের মতো এইটুকুনি বন্ধুরা। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দেবেন ও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। টাটা।